ইন্টারনেটে মাঝে মাঝে দেখি না মানুষের শরীর থেকে কেমন একটা আলো বেরোচ্ছে, মানে ছবি দেখা যায়। অনেকে ভাবেন এটা অরা, কেউ বলেন আত্মার জ্যোতি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। বেশ রহস্যময় লাগে দেখতে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এর উৎস নাকি আমাদের শরীরের ভেতরেই, একদম কোষের পর্যায়ে। ঠিক তাই। আর এই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা, মানে একটা ইউটিউব ভিডিওতে এর পুরো ইতিহাসটা দেওয়া আছে, সেটার উপর ভিত্তি করেই কথা বলবো। দারুণ! তাহলে চলুন শুরু করি। এই আলোর আসল রহস্যটা কি সেটা জানা যাক। আচ্ছা, তো এই গল্পটা শুরু হচ্ছে প্রায় 100 বছর আগে, 1923 সাল। ও, বেশ পুরনো। হ্যাঁ, আলেকজান্ডার গুরোভিচ নামে একজন রাশিয়ান বিজ্ঞানী ছিলেন। তিনি পেঁয়াজের মূল নিয়ে কাজ করছিলেন। পেঁয়াজের মূল? ইন্টারেস্টিং। হ্যাঁ, উনি লক্ষ্য করলেন কোষ যখন বিভাজন হয় তখন একরকম অদৃশ্য রশ্মি বেরোয়। অদৃশ্য? হ্যাঁ, যেটা পাশের কোষের বিভাজনকে আরও বাড়িয়ে দেয়। উনি এর নাম দিয়েছিলেন মাইটোজেনেটিক রেডিয়েশন। আচ্ছা, তার এটা প্রমাণ করলেন কিভাবে? মানে অদৃশ্য রশ্মি তো। ঠিক, সেটার জন্য একটা পরীক্ষা করেছিলেন। দুটো পেঁয়াজের মূল নিলেন, ধরুন একটা প্রেরক, একটা গ্রাহক। বেশ। প্রেরক মূলের ডগা থেকে বেরোনো রশ্মিটা যাতে গ্রাহক মূলের একটা নির্দিষ্ট জায়গায় পড়ে সেটার ব্যবস্থা করলেন, আর মাঝে রাখলেন কোয়ার্টজ গ্লাস। কোয়ার্টজ কেন? সাধারণ কাচ নয়? না, কারণ সাধারণ কাচ এই রশ্মিটা শুষে নেয়, কোয়ার্টজ নেয় না। ও আচ্ছা, তারপর কি দেখা গেল? দেখা গেল গ্রাহক মূলের ঠিক ওই অংশটায় কোষ বিভাজন সত্যি সত্যি বেড়ে গেছে। তার মানে পরীক্ষা সফল। তখনকার মতো তো বটেই, বেশ আলোড়নও তৈরি হলো। কিন্তু সমস্যাটা হলো পরে। কি রকম? অন্য বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও একই ফলাফল আর পেলেন না, রিপিট করা গেল না আর কি। ওহ, তাহলে তো মুশকিল। হ্যাঁ, তাই এটা নিয়ে বেশ সমালোচনা হলো। অনেকে এটাকে প্যাথোলজিক্যাল সায়েন্স বা ভ্রান্ত বিজ্ঞানও বললেন। তার মানে তত্ত্বটা ওখানেই শেষ? ঠিক পুরোপুরি নয়। প্রায় বছর 40 পর, 1962 সালে, গুরুভিচের মেয়ে আনা গুরুভিচ। ওনার মেয়েও বিজ্ঞানী ছিলেন? হ্যাঁ, তিনি আরও ভালো প্রযুক্তি ব্যবহার করলেন। ফোটন কাউন্টার মাল্টিপ্লায়ার বলে একটা যন্ত্র আছে। ফোটন কাউন্টার? যেটা আলোর কণা গোনে? একদম, খুব সংবেদনশীল যন্ত্র। সেটা দিয়ে উনি প্রমাণ করলেন যে কোষ থেকে সত্যিই খুব দুর্বল অতিবেগুনি রশ্মি বেরোয়। তাহলে গুরুভিচ ভুল ছিলেন না? আংশিকভাবে ঠিক ছিলেন, কিন্তু এই আলোর তীব্রতা যে কি পরিমাণ কম তা কল্পনার বাইরে। খালি চোখে দেখা তো দূরের কথা। অবিশ্বাস্য, এত কম আলো! আচ্ছা, এই ডেবিল আলো, একেই কি পরে বায়োফোটন বলা হলো? হ্যাঁ, ঠিক ধরেছেন। 1970-এর দশকে ফ্রিটজ আলবার্ট পপ, একজন জার্মান বিজ্ঞানী, একে বায়োফোটন নাম দেন। পপ? নামটা শোনা শোনা লাগছে। হ্যাঁ, উনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। উনি বললেন এই আলো আসলে কোষদের নিজেদের মধ্যে যোগাযোগের একটা সিস্টেম, ধরুন ডিএনএ মেরামত বা বৃদ্ধির সংকেত। বাহ, ইন্টারেস্টিং তত্ত্ব। উনি আরও দাবি করেন সুস্থ কোষের আলো নাকি সুসংহত বা কোহিরেন্ট হয়, অনেকটা লেজার আলোর মতো, আর ক্যান্সার কোষের আলো হয় বিশৃঙ্খল। তার মানে এই আলো দেখে স্বাস্থ্য বোঝা সম্ভব? পপের দাবি তো তেমনই ছিল, আর এই ধারণাটা অনেকেই লুফে নিয়েছিলেন। কিন্তু কঠোর বৈজ্ঞানিক পরীক্ষার মাপকাঠিতে এটার ভিত্তি তেমন জোরালো ছিল না। ও, তার মানে এটারও বিতর্ক আছে? অবশ্যই। ওই একই সময়ে বা পরে আরও কয়েকজন এসেছিলেন, যেমন কনস্ট্যান্টিন কোরোৎকভ 1990-এর দশকে। তিনি কি করেছিলেন? উনি জিডিভি বলে একটা যন্ত্র বানান। দাবি করেন এটা দিয়ে মানুষের বায়োফিল্ড বা অরা মাপা যায়, যেটা নাকি শারীরিক, মানসিক, আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন। অরা মাপার যন্ত্র? এ তো প্রায় সায়েন্স ফিকশন। অনেকটা তাই। আরেকজন ছিলেন মাসারু ইমোটো। উনি জলের চেতনা নিয়ে কাজ করেন। ভালো কথা বললে জলের বরফের ক্রিস্টাল সুন্দর হয়, খারাপ কথায় ভেঙে যায়, এরকম আর কি। এগুলোর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল? পপ, কোরোৎকভ, ইমোটো? সত্যি বলতে প্রায় নেই। কোরোৎকভের স্যাম্পল সাইজ খুব ছোট ছিল, কাজ পিয়ার রিভিউডও হয়নি, অন্য বিজ্ঞানীরা যাচাই করেননি। ইমোটোর কাজও বৈজ্ঞানিকভাবে টেকে না। তাহলে এরা বিজ্ঞান আর আধ্যাত্মিকতার সীমারেখাটা গুলিয়ে দিচ্ছিলেন? একদম। আর এখানে আসল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানা দরকার। প্রথম থেকেই কিন্তু সন্দেহবাদীরা ছিলেন। তারা কি বলছিলেন? তারা বলছিলেন এই যে ক্ষীণ আলো, এটা আসলে কোষের সাধারণ রাসায়নিক বিক্রিয়ার একটা বাই প্রোডাক্ট, কেমিলুমিনিসেন্স বলে এটাকে। এর সঙ্গে আত্মা বা চেতনার সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আসল কারণটা কে খুঁজে বার করলেন? এর কৃতিত্ব মূলত জাপানি বিজ্ঞানী মাসাকি কোবায়াশির।
উনি ১৯৮০-র দশক থেকে এই নিয়ে কাজ করছিলেন। কোবায়াশি উনি কি করলেন? উনি অসাধারণ একটা সিসিডি ক্যামেরা তৈরি করেন। প্রচণ্ড সংবেদনশীল আর খুব ঠান্ডা রাখা হতো যন্ত্রটাকে, ঠান্ডা কেন? যাতে ক্যামেরার নিজের তাপ থেকে বেরোনো সিগন্যাল আসল আলোটাকে ঢেকে না দেয়। এই ক্যামেরা একটা ফোটন কণাকেও ধরতে পারত, আর সেটা কোষের ঠিক কোথা থেকে আসছে সেটাও ম্যাপ করতে পারত। দারুণ প্রযুক্তি। উনি ইঁদুরের মস্তিষ্কের ওপর পরীক্ষা করে দেখালেন, যখনই মস্তিষ্কের কাজ বাড়ে, রক্ত চলাচল বাড়ে, অক্সিজেন ব্যবহার বাড়ে, অর্থাৎ সোজা কথায় মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়ে, হ্যাঁ, তখনই এই ফোটন নির্গমনও বেড়ে যায়। তার মানে সরাসরি বিপাকক্রিয়ার সঙ্গে যোগসূত্র। একদম। আর এর মূলে আছে একটা জিনিস যার নাম রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ROS। ROS, এটা তো ক্ষতিকর জিনিস বলে জানি, অক্সিডেটিভ স্ট্রেস। হ্যাঁ, বেশি হলে ক্ষতিকর, কিন্তু এটা তৈরি হয় কোষের শক্তি উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়ার বিপাকক্রিয়ার উপজাত হিসেবেই। আচ্ছা। এই ROS অণুগুলো খুব আনস্টেবল থাকে, কারণ এদের ইলেকট্রনের ঘাটতি থাকে। স্থিতিশীল হওয়ার জন্য এরা আশপাশের কোষের অণু থেকে ইলেকট্রন টেনে নেয়। আর তখনই? ঠিক, এই ইলেকট্রন দেওয়া নেওয়ার সময়ই শক্তিটা আলো বা ফোটন কণা হিসেবে বেরিয়ে আসে। বুঝেছি। তাহলে ROS সবসময় খারাপ নয়? না, স্বাভাবিক মাত্রায় ROS কোষের সিগন্যালিংয়ের জন্য জরুরি। যেমন ধরুন শরীরকে সারিয়ে তোলা, ডিটক্সিফিকেশন, পেশি তৈরি, এগুলোর জন্য দরকার। কিন্তু মাত্রা ছাড়ালেই বিপদ। কোবায়াশি কি এটাও প্রমাণ করেছিলেন? হ্যাঁ, ২০০৭ সালে শিম গাছের উপর পরীক্ষা করেন। গাছে অ্যালার্জি তৈরি করে ROS বাড়ালেন, দেখলেন আক্রান্ত জায়গা বেশি আলো দিচ্ছে। আবার অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে ROS কমানোর পর আলোও কমে গেল। তার মানে চূড়ান্ত প্রমাণ, বায়োফোটনের উৎস হল ROS, যেটা বিপাকক্রিয়ার সঙ্গে যুক্ত। একেবারে কোনো আত্মা বা রহস্যময় শক্তি নয়, বরং শরীরের স্বাভাবিক জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফল। কিন্তু এর কি কোনো প্র্যাকটিক্যাল ব্যবহার আছে? মানে রোগ নির্ণয় বা এরকম কিছু? এখানেই তো আসল মজা। হ্যাঁ, আছে, এবং সম্ভাবনা প্রচুর। কিরকম? যেমন ধরুন ক্যান্সার কোষ, তাদের বিপাক হার অনেক বেশি থাকে, তাই তারা সাধারণ কোষের চেয়ে 1.5 থেকে প্রায় 5 গুণ বেশি বায়োফোটন ছাড়ে। তার মানে ক্যান্সার আগেভাগে ধরা পড়তে পারে? একদম। টিউমার হওয়ারও আগে হয়তো শুধু এই আলো মেপেই ক্যান্সার শনাক্ত করা যেতে পারে ভবিষ্যতে। অবিশ্বাস্য। আর কিছু? আরও আছে, যেমন ধরুন শরীরের সার্কাডিয়ান রিদম বা দৈনিক ছন্দ বোঝা, শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়ার মতো রূপান্তর ট্র্যাক করা, রোদে ত্বকের কতটা ক্ষতি হলো মাপা, সবেতেই এর প্রয়োগ হতে পারে। এ তো দারুণ খবর। মানে AI এর সাহায্য নিলে হয়তো আরও সহজে রোগ ধরা পড়বে। সেই সম্ভাবনা তো অবশ্যই আছে। তাহলে যদি গুছিয়ে বলি, এই যে শরীরের আলো বা অরা নিয়ে এত কথা, সেটা আসলে বায়োফোটন, উৎস হল বিপাকক্রিয়া, আর ROS আত্মা বা চেতনা নয়। ঠিক। গুরুভিচের প্রথম পর্যবেক্ষণ থেকে কোবায়াশির প্রমাণ পর্যন্ত বিজ্ঞান একটা লম্বা পথ পেরিয়েছে। আর পপ, কুরুতোপভ বা ইমোটোর তত্ত্বগুলো আকর্ষণীয় হলেও প্রমাণের অভাবে সেগুলো অপবিজ্ঞানী থেকে গেছে। হ্যাঁ, এখানেই বোঝা যায় প্রমাণভিত্তিক বিজ্ঞান আর নিছক অনুমানের তফাৎটা। একটা ধারণা প্রতিষ্ঠা করতে গেলে কঠোর পরীক্ষা আর পদ্ধতি মেনে চলতে হয়। সত্যি। যদিও এই আলো আত্মা নয়, কিন্তু এটা ভাবতেও তো দারুণ লাগে যে আমাদের কোষগুলো তাদের স্বাস্থ্য আর কাজের ভিত্তিতে আক্ষরিক অর্থেই আলো ছড়ায়। ঠিক তাই, ব্যাপারটা নিঃসন্দেহে আকর্ষণীয়। কে জানে, ভবিষ্যতে প্রযুক্তি হয়তো আরও কত সূক্ষ্ম জৈব সংকেত ধরে ফেলতে পারবে, যা দিয়ে আমরা নিজেদের শরীরকে আরও অনেক ভালোভাবে বুঝতে পারব। হয়তো আজকের আলোচনা সেই ভাবনার খোরাক দিল।